উন্নয়নের কান্ডারি মালদার রূপকার কোতোয়ালির নবাব আবু বরকত আতাউল গনি খান চৌধুরী এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যিনি ১৯৮০ সালে সপ্তম লোকসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হবার পর কোনোদিন পরাজয়ের মুখ দেখেননি। ১৯৮০ থেকে ২০০৬ সালের ১৪ এপ্রিল মৃত্যুর দিন পর্যন্ত তিনি সাংসদ ছিলেন। এর আগে তিনি ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচ ও শক্তি দপ্তরের মন্ত্রী ছিলেন। ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি প্রথম বাঙালি হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের পর তিনি এমন একজন বাঙালি নেতা যিনি প্রথম বাংলার বিপুল উন্নয়ন করেন। রাজনীতিতে প্রথম প্রবেশ করেন ১৯৫২ সালে, দাঁড়ান সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে। তারপর টানা ৬ বার বিধানসভা ভোটে এবং ৮ বার লোকসভা ভোটে জয়লাভ করেন গনি খান। তাঁর এই কারিশমার জন্য তিনি তার সমর্থকদের কাছে বরকতদা নামে পরিচিত এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন গনি খান। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সিনিয়র একজন নেতা। কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন ১২৮টি প্রকল্প গ্রহণ করেন গনি খান চৌধুরী। তিনি কলকাতা শহরে মেট্রো রেল, চক্র রেল, সার্কুলার রেল, কাছড়াপাড়া রেল ফ্যাক্টরি, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, ফারাক্কা ব্যারেজ, একলাখি বালুরঘাট রেল লাইন, দীঘা, তমলুক, হাওড়া, আমতা, লিলুয়া, ব্যান্ডেল, রানীগঞ্জ ইত্যাদি প্রকল্প চালু করেন এবং মালদা টাউন রেলের ডিভিশনাল অফিস প্রতিষ্ঠা করেন। তাঁর অবদানের জন্য চৌধুরী প্রায়শই আধুনিক মালদার স্থপতি হিসেবে সম্মানিত হন। জননেতা এ.বি.এ গনি খান চৌধুরী পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২৯ সালে ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। জন্ম হয় সালারে মুর্শিদাবাদের মামার বাড়িতে। তার বাবা খান বাহাদুর আবু হায়াত খান চৌধুরী ব্রিটিশ ভারতের মালদা জেলার একজন প্রসিদ্ধ জমিদার ছিলেন। পরিবারের সকলেই প্রায় রাজনীতির সঙ্গে যুক্ত। ভাই আবু হাসেম খান চৌধুরী, আবু নাসের খান চৌধুরী, বোন রুবিনুর, ভাইপো ঈশা খান চৌধুরী, ভাগ্নি মৌসুম বেঞ্চে নূর সকলেই প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আছেন। গনি খান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উচ্চশিক্ষার জন্য বিলেতে চলে যান। দেশ ভাগের পর ১৯৫১ সাল নাগাদ বাবার ডাকে তিনি দেশে ফিরে আসেন এবং সঙ্গে এক বিদেশিনীকে বিয়ে করে মালদায় নিয়ে আসেন। কিন্তু তার মেম সাহেব স্ত্রী এই পরিবেশে মানিয়ে নিতে পারেননি। স্বামী সারাদিন গরিবদের নিয়ে রাজনীতি করেন। মালদার মশার কামড়ে একবার বরকতের স্ত্রী ম্যালেরিয়ায় আক্রান্ত হন। তারপর তিনি বিলেতে ফিরে যান। এরপর আর কোনোদিন তিনি মালদায় ফিরে আসেননি। গনি খান চৌধুরীর প্রতি কেউ কোনোদিন কোনো রাজনৈতিক ও ধর্মীয় সংকীর্ণতার আঙুল তুলতে পারেননি। এসব বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির একজন মানুষ। গনি খান ছিলেন সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষ, আর এই গুণটি তাকে আপামর জনসাধারণের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছিল। রাজীব গান্ধীর আমলে একবার উত্তরপ্রদেশের মুসলমান অধ্যুষিত অঞ্চলে মুসলিম নেতা হিসেবে দলের ভোট প্রচারে তাঁকে পাঠানোর কথা উঠলে তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি রাজীব গান্ধীকে সাফ জানিয়েছিলেন, আমি কংগ্রেসের নেতা হিসাবে প্রচার করতে যেতে পারি, কিন্তু কংগ্রেসের মুসলমান নেতা হিসাবে প্রচার করতে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি কোনোদিন ধর্মভিত্তিক রাজনীতি করিনি, কোনোদিন করবও না। আপনি অন্য কাউকে প্রচারে পাঠান। বিরোধীদের সম্মান করতেন খুব ভালোভাবে। তিনি বলতেন, বিরোধী পক্ষকে সম্মান না করলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। বামেদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার ডাক দিলেও প্রতিদ্বন্দ্বী জ্যোতি বসুর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত মধুর, বন্ধুর মতো। তাঁর জীবনের প্রথম এবং শেষ লক্ষ্য যে জনগণ, উন্নয়ন এবং কর্মসংস্থান, তা তিনি জীবনের প্রতিটা পদক্ষেপে বুঝিয়েছিলেন। একবার ১৯৮৩-৮৪ সালে রেল বাজেটের সাধারণ শ্রেণীর যাত্রী ভাড়া প্রায় ১২% বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। সেদিন রাতেই বরকত সাহেব কলকাতার কংগ্রেস অফিসে ফোন করে সোমেন মিত্রের কাছে সাধারণ মানুষের প্রতিক্রিয়ার কথা জানতে চেয়েছিলেন। সেদিন তিনি আরও বলেছিলেন, আমি কলকাতায় এসে যাত্রী সেজে ট্রেনে ঘুরব, আর তোরা আমার সঙ্গে থাকবি। আমি সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলবো। এই ঘটনায় সোমেন মিত্র পরে জানিয়েছেন, সেদিন আমরা সত্যিই ভয় পেয়ে গেছিলাম। এত ভাড়া বাড়ানোর প্রতিবাদে যদি যাত্রীরা বরকতদাকে আক্রমণ করে বসে। কিন্তু অবাক হয়ে দেখলাম সাধারণ যাত্রী ও মানুষের মধ্যে হুড়োহুড়ি লেগে গেল তাকে একটুখানি ছোঁয়ার জন্যে।
অভিভূত বরকত সাহেব সেদিন বলেছিলেন, যাত্রীদের জন্য আমাকে একটু ভাবতে হবে। এরা যখন প্রতিবাদ করেনি তখন এদের কিছু ভাড়া আমাকে ছাড় দিতেই হবে। এবং তিনি বাজেট বিতর্কের জবাবি ভাষণে ভাড়া বৃদ্ধির প্রায় 6% কমিয়েছিলেন। সাথে সাথে আরও ঘোষণা করেছিলেন রেলওয়ে ওয়ার্কশপে বহু লোকের চাকরি হবে, আর হয়েছিলও তাই। পাশাপাশি পরবর্তী সময়ে হাজার হাজার বেকার যুবককে খুব সহজে চাকরি পাইয়ে দিয়েছিলেন গনি খান চৌধুরী। তখন যুবকরা স্লোগান তুলেছিল, উন্নয়নের অপর নাম গনি খান, গনি খান। খাওয়া দাওয়া ও শখের ব্যাপারে গনি খান ছিলেন অত্যন্ত শৌখিন। জমিদারি মেজাজে খাবার টেবিলে বরকতদা যখন বসতেন তখন মাংস থেকে মাছ অন্তত 10-12 রকমের পদ রাখা থাকতো টেবিলে। না থাকলে সাহেবের মেজাজ খারাপ হয়ে যেত। কিন্তু তিনি খেতেন মালদার সোনা মুগ ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, মাংস খেতেন না। মাছ মাঝে মধ্যে, আর একটা মিষ্টি। চড়তেন বিদেশি দামি শখের মার্সিডিজ গাড়িতে। শখ ছিল বই পড়া। দিল্লি কিংবা মালদা যেখানেই থেকেছেন সবসময় বই পড়তে ভালোবাসতেন বরকতদা। নেতাজি, নেহেরু, মাওলানা আজাদ, সর্দার প্যাটেল, শরৎচন্দ্রের বই ছিল তার খুব প্রিয়। পাশাপাশি বিদেশি বইয়ের উপর ঝোঁক ছিল বেশি। চার্চিল তার প্রিয় লেখক। এতবার ভোটে জয়লাভ করেও কোনো সভায় কোনোদিন জনগণের কাছ থেকে সরাসরি ভোট চাননি গনি খান। সবসময় ভাবতেন জনগণের উন্নয়নের কথা। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন, মাই আদার কলিগস শুড ফলো বরকত। গনি খান বাংলা এবং বাঙালিকে এত বেশি ভালোবাসতেন যে তিনি একবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, মাই ফার্স্ট লয়্যালটি ইজ টু দ্য পিপল অব বেঙ্গল। তাই আজও তিনি আছেন বাংলা ও বাঙালির হৃদয়ে, মনে প্রাণে। তিনি আজও মালদার মিত। 2006 সালের 14 এপ্রিল লক্ষ লক্ষ মানুষের চোখের জলে বিদায় নেন জননেতা এবিএ গনি খান চৌধুরী। তার বাসভবন মালদার কোতোয়ালিতে তাকে কবরস্থ করা হয়। সেদিন ফারাক্কা থেকে 40 মিনিটের রাস্তায় তার মৃতদেহ নিয়ে যেতে সময় লেগেছিল প্রায় 8 ঘন্টা। বন্ধ হয়ে যায় মালদার বাজারঘাট, দোকানপাট। শোকস্তব্ধ অজস্র মানুষ তাকে চোখের জলে শেষ বিদায় জানান। রাস্তায় রাস্তায় স্লোগান ওঠে, উন্নয়নের রূপকার বরকতদা অমর রহে।